ভারতীয় সংবিধান থেকে তোমাদের প্রশ্ন। তো প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান উচ্চকক্ষের নাম কি? তাহলে ভারতীয় সংবিধান উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। আর যদি বলা হয় ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি, তাহলে বলা হলো লোকসভা। তাহলে এখানে উচ্চকক্ষে যদি নাম বলা হয় তাহলে কী হবে, রাজ্যসভা, আর নিম্নকক্ষের নাম হলো লোকসভা। তারপরে দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। ঠিক আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। আর ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে, তো এখানে হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে দেখো, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালচারী। ঠিক আছে, ভারতের শেষ গভর্নর জেনারেল। তাহলে এখানে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিল। ঠিক আছে, আর এখানে বলছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালাচারী। তারপরে দেখো, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান আছে কোন দেশে? ভারত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে আছে? ভারতে। ঠিক আছে, তারপর দেখো, হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? যে হাইকোর্টের বিচারপতি এবং প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। যে হাইকোর্টের যে বিচারপতি থাকে এবং প্রধান বিচারপতি, তাকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। দেখো, রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারে? 250 জন। রাজ্যসভায় সর্বাধিক কত সংখ্যক সদস্য থাকতে পারে? 250 জন। তারপরে দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? রাধাকৃষ্ণ। ঠিক আছে, তাহলে উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন কে? ডিএস রাধাকৃষ্ণ। ঠিক আছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তারপরে দেখো, লোকসভার সভাপতিত্ব করেন কে? লোকসভার সভাপতি করেন স্পিকার। ঠিক আছে, লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। তারপর নেক্সট প্রশ্ন দিয়ে চলে যাব। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। তাহলে সভাপতিত্বে যখন রাজ্যসভার অধিবেশন হয় তখন সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তারপর নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোথায় অবস্থিত? ভারতের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোথায় অবস্থিত? সুপ্রিম কোর্ট। তারপর দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতির দ্বারা। তাহলে সুপ্রিম কোর্টে যে বিচারপতিকে রাখা হয় তার কার দ্বারা নিয়োগপত্র দেওয়া হয়? রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কোন অংশটি সংবিধান আখ্যা সাহায্য করে? তাহলে ভারতের সংবিধান কোন অংশটি সংবিধান ব্যাখ্যা সাহায্য করে? প্রস্তাবনা। তো নেক্সট প্রশ্ন চলে যাও, কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসেবে উল্লেখ করেন? জি অস্টিন। তো কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি উল্লেখ করেন? তাহলে জি অস্টিন। তবে নেক্সট প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। আর গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কোন দেশে সংবিধান আইনজীবী স্বর্গরাজ্য বলা হয়? কোন দেশের আইনজীবীকে হচ্ছে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ভারতকে। ঠিক আছে, ভারতকে আইনজীবী স্বর্গরাজ্য বলা হয়। তারপরে দেখো, বিদেশে ব্যবসাকারী ভারতীয় সৈন্য ও দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে? 2003 সালে। বিদেশি বসবাসকারী ভারতীয় জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে? 2003 সালে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও। তারপর দেখো, তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে,
তো লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব অমলঙ্কর। তো লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? গণেশ বাসুদেব অমলঙ্কর। তারপর দেখো ভারতে পঞ্চায়েতি রাজ কত সাল থেকে শুরু হয়? তাহলে 1959 সাল থেকে পঞ্চায়েতি রাজ, যে বলবন্ত রায় মেহতা কমিটি অনুসারে 1959 সালে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। ঠিক আছে। ভারতের সংবিধান প্রথম সংশোধন কত সালে করা হয়? ভারতের যে সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল কত সালে? 1951 সালে। ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়েছিল 1951 সালে। তারপরে দেখো রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? ভারতের রাষ্ট্রপতিকে। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কাকে বলা হয়? ভারতের উপরাষ্ট্রপতিকে। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতিকে বলা হয়। তারপর দেখো রাজ্যসভার অধিবেশন কে সভাপতিত্ব করেন? ডক্টর উপরাষ্ট্রপতি। রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এর আগে প্রশ্নটা করলাম, তাহলে ভারতের উপরাষ্ট্রপতি। তারপরে দেখো ভারতের সংসদে উচ্চকক্ষ কে সভাপতিত্ব করেন? ভারতের সংসদে উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। সে রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? রাষ্ট্রপতি। তারপরে চলে যাও, দেখ কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ ঘটনা ঘটে? 1969 সালে বিধান পরিষদে ঘটাতে হয়েছিল। কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদে ঘটাতে হয়েছিল? 1959 সালে। ভারতীয় সংবিধান 370 নম্বর ধারা প্রযোজ্য আছে কোন? জম্মু কাশ্মীর। তোমরা তো জানো 370 নম্বর ধারা প্রযোজ্য আছে জম্মু কাশ্মীরে। কোন জেলায় প্রধান শাসক জেলা শাসক পরিবর্তন উপকমিশনার বলায়? কোন জেলায়, পশ্চিমবঙ্গে কোন জেলায় প্রধান শাসককে জেলা শাসকের পরিবর্তে উপকমিশনার বলে? উপকমিশনার বলা হয় কাকে? পুরুলিয়া জেলার। ঠিক আছে, তাহলে জেলা শাসককে উপকমিশনার বলা হয় কাকে? পুরুলিয়া জেলায়। তারপরে দেখো কোন বিল, যেখানে বলছে কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না? অর্থ বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, কিন্তু রাজ্যসভায় আনা যায় না। তারপরে দেখো ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? ভারতীয় সংবিধান লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছরের জন্য ভারতীয় লোকসভার মেয়াদ থাকে। তারপরে 5 বছর আবার ভোট হয়। রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত করেন কে? রাজ্যপাল। যে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি কমিশন সদস্যকে কে নির্বাচিত করেন? রাজ্যপাল। ঠিক আছে। দেখো ভারতের কি বলছে, ভারতে বৈদেশিক কৃতক কোন প্রকার নৃত্য? কেন্দ্রীয় কৃতক। ঠিক আছে, ভারতে হচ্ছে কেন্দ্রীয় কৃতক। তারপরে দেখো পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। পঞ্চায়েত যে ব্যবস্থা সর্বোচ্চ স্তরে আছে কে? জেলা পরিষদ। তারপরে দেখো রাজ্যে বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? রাজ্যের যে বিধানসভা পরিষদ আহ্বান করে রাজ্যপাল। রাজ্যের বিধানসভা পরিষদ আহ্বান করেন রাজ্যপাল। ভারতের সম্পত্তি দলিল ব্যবস্থা যে একটি গুরুত্বপূর্ণ প্রবণতা উল্লেখ করে তার হচ্ছে জোট নিরপেক্ষ। তাহলে ভারতের সংবিধান দলিল ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেন তাহলে জোট নিরপেক্ষ। তারপর লোকসভার প্রার্থী পদে নিম্নলিখিত বয়স হতে হবে কত? যে লোকসভা যে ভোটে দাঁড়াতে গেলে প্রার্থীর নিম্নলিখিত বয়স হতে হবে 25 বছর। ঠিক আছে। কার লোকসভার স্পিকার নির্বাচিত করেন? কারা লোকসভার স্পিকার নির্বাচিত করেন? লোকসভার নির্বাচনের সদস্য লোকসভার স্পিকার নির্বাচন করেন। লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন। ঠিক আছে। তারপরে দেখো ভারতীয় সংসদে রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর বয়স প্রয়োজন? 30 বছর। আর এখানে লোকসভা সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর প্রয়োজন? 25 বছর। তার রাজ্যসভা যদি বলা হয় তাহলে 30 বছর, আর লোকসভা যদি বলা হয় তাহলে 25 বছর। রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকার কি? রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকার হচ্ছে রাজ্যপাল। রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকার হচ্ছে রাজ্যপাল। তারপর বলছে কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্য শাসন কার্য চালাতে পারে? যে কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসন কার্য চালাতে পারে? রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসন কার্য চালাতে পারে। তা রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসন কার্য চালাতে পারে। তারপর দেখো রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসককে? মুখ্যমন্ত্রী। রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে মুখ্যমন্ত্রী। কবে এবং কোন দলে ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়? কবে এবং কোন দলে ভারতের সাধারণ নির্বাচন জয়লাভ করে? 1952 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস।
কবে এবং কোন দলে ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়? 1952 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয় করেন। তাহলে 1952 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস 1952 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় বিপুল ভোটে জয়লাভ করে। 1952 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। তারপরে স্বাধীন ভারতবর্ষে প্রথম কংগ্রেস সভাপতি কে করেন? আচার্য জে.বি. কৃপালিন। স্বাধীন ভারতবর্ষে প্রথম কংগ্রেস সভাপতি কে করেছেন? আচার্য জে.বি. কৃপালিন। তারপরে দেখো, কবে এবং কোন রাজ্য ভারতবর্ষে কমিউনিস্ট গঠিত করে? 1957 খ্রিস্টাব্দে কেরল রাজ্যে। বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন? রাজ্যে বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হয়? রাজ্যে বিধানসভার নির্বাচিত সদস্যের দ্বারা। তারপরে কোন পরিস্থিতির জন্য রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়? রাজ্যে বিধানসভা সদস্যদের বিরুদ্ধে তো এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো চলো, কোন বিল আইনে পরিণত করতে পারে? কোন বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। কোনো বিল যদি আইনে পরিণত করতে পারে তাহলে কোন বিল প্রয়োজন? কার সম্মতি প্রয়োজন? রাষ্ট্রপতি। তারপরে স্বাধীন ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন হয় কত? 1952 সালে। যদি প্রথম সাধারণ নির্বাচন হয়েছে 1952 সালে। তারপরে দেখো, ভারতীয় সংবিধানে কার দ্বারা অনুসারে পার্লামেন্ট বাজেট পেশ করা হয়? 112 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে কোন ধারায় অনুসারে পার্লামেন্ট বাজেট পেশ করা হয়? বাজেট পেশ করা হয় 112 নম্বর ধারাতে। আর সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 356 নম্বর ধারা অনুসারে। তাহলে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে, সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 356 নম্বর ধারা অনুসারে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর এখানে হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম কংগ্রেস মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র রায়। ঠিক আছে, প্রফুল্লচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের প্রথম কংগ্রেস মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র রায়। তারপরে নেক্সট প্রশ্ন, কে পশ্চিমবঙ্গের প্রথম অকংগ্রেস মুখ্যমন্ত্রী ছিলেন? অজয় মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গে প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে। তারপরে দেখো, কত খ্রিস্টাব্দে কংগ্রেসের দুটি দল বিভক্ত হয়? কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে কংগ্রেসের দুটি দল বিভক্ত হয়। তারপরে দেখো, কবে সারা ভারতে জরুরি অবস্থা জারি হয়? 1975 খ্রিস্টাব্দে। তাহলে 1975 খ্রিস্টাব্দে কিন্তু সারা ভারতে জরুরি অবস্থা চালু হয়। ঠিক আছে। তারপরে এদিকে চলো, রাজ্যসভার কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপাল বলেছে। ইনি ছিলেন কিন্তু ভারতের, এই চক্রবর্তী গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। কোন আইনে কোন আইন বলে ভারতীয় স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়? ভারতীয় স্বাধীন আইন 1947-এর ভারতের সংবিধান রচিত হয়। কোন আইন বলে ভারতের সংবিধান রচিত হয়? কোন আইন বলে? ভারতীয় স্বাধীনতা আইন। ভারতের স্বাধীনতা আইন কত সালে? 1947 সালে এই আইনে সংবিধান রচিত হয়। তারপরে দেখো, ভারতের সংবিধান রচনার মুসাবিদ কমিটি চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ভারতের যে সংবিধান হয়েছিল তার কমিটি চেয়ারম্যান, খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এটা খসড়া লিখবে, হ্যাঁ। খসড়া কমিটির যে ভারতীয় সংবিধান রচনা, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের রচনার মুখ্য ভূমিকা কারা ছিল? ডক্টর বি আর আম্বেদকরের। ভারতের সংবিধানে মুখ্য ভূমিকা ছিল ডক্টর বি আর আম্বেদকরের। ঠিক আছে। তারপরে দেখো, ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমান কয়টি অঙ্গরাজ্য আছে? 28টি অঙ্গরাজ্য আছে। ভারতের যুক্তরাষ্ট্রে বর্তমান কয়টি অঙ্গরাজ্য ছিল? 28টি। তো ভারতের প্রদেশগুলি রাজ্যপালকে নিযুক্ত করেন কে? রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ভারতের যে জেলার যে রাজ্যপাল আছে তাকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? তাই ভারতবর্ষের রাষ্ট্রপতি, লোকসভা আর সংগঠিত সদস্যদের অস্থভাজন ব্যক্তিদের প্রধানমন্ত্রীকে নিযুক্ত হন। তাই ভারতের রাষ্ট্রপতি এবং তার সদস্যদেরকে নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু নিযুক্ত হন। ঠিক আছে। ভারতবর্ষের সংবিধানের মুখ্য ভূমিকা কার ছিল? ডক্টর বি আর আম্বেদকর। এটা তো আমরা পড়লাম। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্বাধীন ভারতবর্ষের সংবিধান কবে কার্যকারিতা হয়? 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতে প্রথম কার্যকারিতা হয়। আর 1950 সালে 26শে জানুয়ারি যে স্বাধীন ভারতবর্ষে সংবিধান কার্যকারিতা হয়। ঠিক আছে, তারপরে দিকে চলো, ভারতের সামরিক বাহিনী সর্বাধিনায়ক কে ছিলেন? ডক্টর রাষ্ট্রপতি। ভারতের সামরিক বাহিনী সর্বাধিক নায়ক কে ছিলেন? তাহলে হবে কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কত বছর বয়সে নাগরিকদের ভোটাধিকার হয়? যে কত বছর বয়স হলে ভোট দিতে পারে? 18 বছর। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। 18 বছর যদি হয় তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। তারপর দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতের সংসদের উভয় কক্ষে যুক্ত অধিবেশন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপর নেক্সট যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। তারপর দেখো, স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ। স্বাধীন ভারতবর্ষে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণ। আর রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। উপরাষ্ট্রপতি বললে সর্বপল্লী রাধাকৃষ্ণ, আর রাষ্ট্রপতি বললে রাজেন্দ্র প্রসাদ। তারপর দেখো, ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে ক ধরনের মন্ত্রী দেখা যায়? তিন ধরনের মন্ত্রী দেখা যায়: ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী আর উপমন্ত্রী। ঠিক আছে, ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারে কত ধরনের মন্ত্রী দেখা যায়? 3 ধরনের: ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী আর উপমন্ত্রী। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধান একটি অংশ? কেশবানন্দ ভারতীয় মামলা। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? তাহলে কোন সংবিধান হচ্ছে প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি অংশ, প্রস্তাবনা ভারতীয় মামলায়। ঠিক আছে, না কেশবানন্দ ভারতীয় মামলায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের প্রশ্নগুলো এগুলোই। তো যদি বাকি প্রশ্ন কিছু পড়ে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।